স্যার খেয়ে দেখতে পারেন, দারুণ। আসলান বলল। তুমি ওর সাথে তাল মিলাচ্ছ? এসব খেলে পেটে গ্যাস হয়। তিথি টুলের উপর বসে খেতে খেতে বলল। এত স্বাদকা? আসলান তার দিকে চাইতেই তিথি বাড়িয়ে দিয়ে বলল, একটা খাবে, পেটের সব ঘ্যাস ঘ্যাস ফুরফুর করে বেরিয়ে যাবে কাল সকালে। খাওয়ার সময় বিষম উঠে গেল মইনের। আসলান মুখ ফিরিয়ে নিয়ে দোকানি থেকে ধমকে উঠে বলল, এই, তোর গ্লাভস পরিস না কেন? দোকানি হেসে উঠে বলল, কে ভাই? এসব জেনে আপনি কি করবেন? আসলান বলল, গ্লাভস ছাড়া হাত দিয়ে সবাই খেতে দিচ্ছিস, আবার শসার ডিমগুলো হাত দিয়ে ধরছিস, তেঁতুলগুলো হাত দিয়ে কচলাচ্ছিস। এসব স্বাস্থ্যকর? মানুষকে মজার জিনিস খাওয়াচ্ছিস নাকি বিষ? আরে ভাই, জ্ঞান দিয়েন না তো। অনেক বছর ধরে দোকানটা চলতেছে, আপনার সমস্যা হলে খাইয়েন না, ব্যাস। আসলান বলল, পুলিশ এসে দোকানটা উড়িয়ে দিলে ভালো হবে। প্লেটগুলো তো ভালো করে ধুয়ে মুছে রাখিস না, এখানে তো মাঝে কেন? দোকানি বিরক্তিকর গলায় বলল, আরে ভাই, কি সমস্যা আপনার? না খাইলে না খান, আপনার জ্ঞান শুনবার জন্য আমার বসে নাই। পুলিশ আরেকবার আসছে, ওরা চটপটি ফুচকা খেয়ে দে সাথে বইয়ের জন্য নিয়ে গেছে। আসলান বলল। আমি ঝামেলা বাঁধাচ্ছে? তিথি ফুচকা মুখে পুড়ে দ্রুত গিলে ফেলে আসলানকে বলল। এখানে ঝামেলা করো না প্লিজ। আসলান তাকে সরিয়ে দিয়ে বলল, এখনো ঝামেলার কি দেখলে ডার্লিং? অনেক কিছু দেখার বাকি আছে এখনো। দোকানি তিথিকে বলল। আপা, টাকা দিয়ে যান। মইন এসে কিছু বলতে যেতে আসলান বলল, তুমি কথা বলবে না, মেহবুব গাড়িতে যাও। তিথি বলল, কি করবে তুমি? আজলান পায়চারি করতে করতে রাস্তার একপাশে চলে গেল। ফুচকার টাকা মইন শোধ করে দিল। তিথিকে বলল, আপনি বসুন, আমি স্যারকে নিয়ে আসছি। প্রায় 10-12 মিনিটের মতন গাড়িতে বসে রইল তিথি। তার মধ্যে একটা গাড়ি থেকে কয়েকটা লোক নেমে এলো। গায়ে ক্যাজুয়াল ফুল হাতা সাদা শার্ট আর কালো প্যান্ট। আজলান একপাশে দাঁড়িয়ে রইল, পকেটে হাত গুজে। লোকগুলোর সাথে শুধু দৃষ্টি বিনিময় হলো তার। সবাই দোকানের সামনে ভিড় জমালো। তিথি আজলানকে গিয়ে বলল, ওরা কারা? ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে এসছে। তিথি অবাক কণ্ঠে বলল, কোনো দরকার ছিল ওসবের? কত বড় বেয়াদব সে! আর সাহস কত আমার সাথে তর্ক করছে! তিথি বলল, তাই বলে ওদের পেছনে পুলিশ লাগিয়ে দিবে? দোকানিটার বিলাপ শুনতে পেল তিথি। বুকটা ধরফুরিয়ে উঠল তার। আজলানের কাছে ছুটে এসে লোকটা বলল, স্যার, ভুল হয়ে গেছে স্যার। আমি অনেক দিন ধরে দোকানটা চালাই স্যার, এটা দিয়ে সংসার চলে। আজলান বলল, সেল পড়বে তোর দোকানে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে যেদিন দোকান চালাতে পারবি সেদিন দোকান খোলার অনুমতি পাবি। বলে ঘাড় বেঁকিয়ে ইশারা করতেই দোকানটা বন্ধ করে দেওয়ার তোড়জোড় শুরু হলো। তিথি অবাক চোখ স্বার্থপরতা চেয়ে রইল। যেন ইচ্ছে করে নিজের দম্ভ অহংকার জাহির করার জন্য কাজটা সে জেদের বশে করেছে। তিথির আরও বেশি ঘৃণা জন্মালো লোকটার উপর। বলল, যেখানে সেখানে ক্ষমতার অপব্যবহার না করলে কি নয়? আজলান গর্জে বলল। চুপ। তিথিকে ট্রেনে গাড়িতে এনে বসিয়ে দিল সে। বলল, মইন, গাড়ি ছাড়ো। ফুড সেফটি ডিপার্টমেন্টের অফিসারগুলো এসে আজলানের সাথে হাতে হাত মিলিয়ে কি যেন বলাবলি করলো। আজলান গাড়িতে উঠে বসতেই দোকানিটা ছুটে এসে বলল, ও স্যার, আমার একবার সুযোগ দিন। আজলান জানলার কাজ তুলে দিতে দিতে বলল, আগে গ্লাভস কিনে নিয়ে আয়। তিথি বলল, কি পাষাণ তুমি! আজলান মুখ শক্ত করে বসে রইল। তিথি বলল, আমি খেতে গিয়েছি তাই তুমি প্রতিশোধ নিয়েছো না? এত কিছু যখন বুঝতে পারো তখন আমার সাথে পাল্লা দিতে যাও কেন? তিথি ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে বলল, তোমার সব দম্ভ একদিন ভাঙবে। আজলান বলল, আমার মতো মানুষের দম্ভ আছে বলে তোমাকে এখন অবধি তেলাপোকার স্যুপ খাওয়ায়নি কেউ। তিথি চুপ করে রইল। রাগে তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। বাড়ি ফেরার পর তিথি রাতের খাবারটা খেয়ে দিয়ে আইজার ঘরে এসে শুয়ে পড়ল। আইজা এসে বলল, ভাবি, তোমার কোমরে মালিশ করতে হবে, ভাইয়া বললো এক্ষুনি যেতে। তিথি বলল, তোমার ভাইকে বলো ওর সাথে আমার কোনো কথা নেই। আইজা বলল, এমন করো না প্লিজ, এখন এসে চেঁচামেচি জুড়ে দিবে। তিথি শুয়েই থাকলো। আইজা বলল, দেখো তোমাকে ডাকছে। তিথি বলল, চুপ করে থাকো। আইজা বারবার দরজার দিকে তাকালো। আজলান দরজাটা ধপাস করে ঠেলে ঘরে ঢুকে বলল, আশ্চর্য, 3টে ট্যাবলেট খেতে হবে আর মলম লাগাতে হবে, তুমি এখানে এসে শুয়ে পড়েছ? তিথি বলল, ট্যাবলেটগুলো এক একটা হাতির সাইজের, গিলতে পারবো না, তুমি খাও। আজলান বিছানায় বসে আইজাকে বলল, পানি দে।
আয়েজা গ্লাস ভরে পানি দিল। আজলান ওষুধের বক্স থেকে ওষুধ বের করতে করতে বলল, তোমার বাবা মায়ের উচিত ছিল তোমাকে 25 বছর বয়সে বিয়ে দেয়া। তিথি বলল। তুমি 25 বছর বয়সী মেয়ে তো বিয়ে করতে না? আজলান চুপচাপ ওষুধ বাড়িয়ে দিল 2 টুকরো করে। ওষুধগুলো খেয়ে ধপাস করে পড়ে রইল তিথি। আজলান বলল, কামিজ ছাড়াও, মরম লাগাতে হবে। তিথি আয়েজার দিকে তাকালো। আয়েজা লজ্জা পেয়ে বেরিয়ে যেতেই তিথি কামিজ সরালো, বলল, তোমার হাত বহুত শক্ত কিন্তু অফিসার। আজলান বক্র হেসে বলল। এই হাতেই মানুষ পেটিয়ে সোজা করি, বুঝলে? তিথি বলল, তুমি একটা পাষাণ। উফ, একটু ধীরে মালিশ করো, কেমন শক্ত হাত বাপু। আজলান বলল, কোমর ব্যথাটা সেরে গেলে এক্সারসাইজ করতে হবে। দিস এক্সারসাইজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর প্রেগনেন্ট ওমেন। তিথি বলল, ওরে বাপরে, ওই হাত পা ছুড়ে যে ব্যায়ামগুলো করে সেগুলো, আমার বাচ্চা যদি গুন্ডা হয়। শাট আপ, কামিজটা সরাও ভালো করে। তিথি কামিজ অনেকটা তুলে দিল, বলল, শোনো না, ব্যায়ামগুলো করলে যদি আমার হাতও তোমার মতো ওরকম খোয়া খোয়া মাংস হয়। আজলান বলল। এগুলোকে 6 প্যাক বলে, স্টুপিড। তিথি হেসে উঠে মুখ বিকৃত করে। খোয়া খোয়া মাংসগুলোকে নাকি 6 প্যাক বলে? দেখলেই ঘৃণা লাগে, ইচ্ছে করে কামড়ে গোস্তগুলো ছিঁড়ে ফেলি। আবার সেগুলো নিয়ে নাকি দম্ভ দেখায়। যেসব মেয়ে মানুষ এই খোয়া খোয়া গোস্তগুলো দেখে কাচ্চিত হয়ে পড়ে যায়, সেগুলোর মাথায় নির্ঘাত সমস্যা আছে। আজলান মাথা নেড়ে বলল। সবই পাগল, শুধু তুমিই ভালো। তিথি বলল, যে মুখে বললে ওই মুখে একটা চুমু খেতে ইচ্ছে করছে, কিন্তু খাবো না। আমার পেট ভরা, 2 প্লেট ফুচকা, 1 বাসন ভাত, আর তোমার বাচ্চা মিলে আমি টুইটুম্বুর। মলম মালিশ করার শেষে আজলান বলল। চলো এবার। তিথি বলল, আমি এখানে থাকবো। আজলান বলল। তোমাকে মেঝেতে শুতে হবে, ফোমের বিছানা শোয়া যাবে না। তিথি বলল, তাও এখানে শুবো। আজলান তাকে কোলে তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আমি ওখানে বিছানা অবধি ঠিক করে ফেলেছি, সবসময় মাথা নষ্ট করার তালে থাকে। তিথি শক্ত করে তার গলা জড়িয়ে রাখল, বলল, তুমি রাতে আবার দুষ্টুমি টুষ্টুমি করবে না তো ডিপুটি অফিসার? হোয়াট ইজ অফিসার? তিথি হাসতে হাসতে বলল, কিছু না, তুমি আমার সাথে মেঝেতে না শুলে আমি কিন্তু আইজার রুমে চলে যাব বস। আজলান বলল। ওকে। তিথি বলল, ব্যাপার কি বলো তো, তুমি আজকাল পোল্ট্রি খাচ্ছ তোমার বাচ্চার জন্য? গুড বয়। আজলানের ঘরে ঢুকে তাকে মাদুর আর কাঁথার বিছানার উপর বসিয়ে দিল। তিথি তাকে সহ ধরে শুয়ে পড়ে বলল, আজকে তোমাকেও আমার সাথে শুতে হবে বুদ্ধু, নইলে বুঝবে কি করে এভাবে ঘুমাতে কত মজা। যাই হোক, একটা চুমু খেয়ে ফেলা তো, মুড সুইং হচ্ছে বুঝলে। আজলান একটু ঝুঁকে তার মুখ শুকে বলল। অসম্ভব, ঔষধের প্রাণ। তিথি হেসে উঠে বলল, কাল তো ব্রাশ করিনি, তবুও খেয়েছো, আজও খেয়ে ফেলো। তুমি আদর করলে তোমার বাচ্চা পেটের ভিতর একেবারে খুশিতে লাফিয়ে ওঠে। তখনই আয়েজা দরজার কাছে দাঁড়িয়েছে ওষুধের বক্সটা নিয়ে। দুজন দুজনকে ছাড়ার আগেই আয়েজা যে পথে এসেছে সে পথে পালিয়েছে। আজলান বলল, দরজা খোলা আছে, সেদিকে তোমার হুঁশ নেই? তিথি গড়াগড়ি খেয়ে বলল, আদরের পিনি কুটলে সেসব মনে থাকে না বস। আজলান দাঁতে দাঁত চেপে বলল। হোয়াট ইজ পেনিক? তিথি বলল, অর্থনীতিবিদদের ভাষায় একে চাহিদা বলে। আর তুমি যদি তৎক্ষণাৎ একটা আদর দাও, সেটা হবে ভোগ। আমি যে হুটহাট আদর চাইতে পারি, সেটা হচ্ছে ভোগ প্রবণতা। আজলান দরজা বন্ধ করতে গেল। তিথি বলল, আচ্ছা, শাশুমা বলল তুমি নাকি বিয়ে শাদী করতে চাওনি, সেটা কেন? আমার অনেক রেস্ট্রিকশন আছে, সবে আমার সাথে মানিয়ে নিতে পারবে না, যার স্পষ্ট উদাহরণ তুমি। তিথি বলল, জোর করেছে সবাই মিলে, তাই করেছো? হ্যাঁ, আবার না। তিথি আরেকটু গড়াগড়ি খেয়ে বলল, করলে ভালো কথা, কিন্তু আমার মতো কালুনিকে কেন? সেটা তোমার শ্বশুরব্বা জানে, গো অ্যান্ড আস্ক হিম। তিথি বলল, তিনি বলেছেন তুমি আমার ছবিটা বেছে নিয়েছিলে। বলে জোরে জোরে হেসে উঠল। আজলান রেগে গিয়ে বলল, এটা তো হাসির কি আছে, আমি জানতাম তুমি অসভ্য। তিথি চোখ দুটো টেরা করে তাকিয়ে বলল, আমি শাকচুন্নি, সেটা বোঝুনি না? আহারে, ওহুরে, হতাশ, খুবই হতাশ। আজলান লাইট নিভিয়ে পাশে এসে শুয়ে পড়ল পাশ ফিরে। তিথি তার গায়ের উপর পা তুলে দিয়ে জড়িয়ে ধরে বলল, এক্সারসাইজ করছি। আজলান তার পা সরিয়ে দিয়ে বলল, সোজা ঘর থেকে বের করে দেবো মেহবুব। তিথি এবার নিজেকে উঠিয়ে দিল তার গায়ের উপর, বলল, এটা কি কোন এক্সারসাইজ বলে অফিসার? আজলান হঠাৎ দম ফাটা হাসিতে ফেটে পড়ল।
তিথি হাসতে হাসতে কেঁদে উঠল, জোরে কাঁদল। কাঁদতে কাঁদতে আসলানের বুকের কাছে শোয়েটে নাকের পানি মুছে দেয়। যেখানে 10টা চুমু পাওয়ার কথা সেখানে পেল শুধু 2টো। বাকি 8টা না পাওয়ার দুঃখে তিথি কেঁদে গেল। বহুদিন সে এভাবে কাঁদেনি। কাল সারা রাত বৃষ্টি হয়েছিল, ঘুমটা বেশ ভালো হয়েছে তিথির। অবশ্য স্বামী সোহাগ পেলে সেদিন ঘুম এমনিতে ভালো হওয়ার কথা, কিন্তু তিথির ঘুম বেশি ভালো হয়েছে ফাটাকেষ্টের হাসি দেখে। বিয়ের পর হয়তো প্রথমবার সে ফাটাকেষ্টকে হাসতে দেখেছে। যারা হঠাৎ করে হাসে তাদের হাসি দেখলে মনে হয় এত সুন্দর দৃশ্য আর হতেই পারে না। লোকটা সচরাচর হাসে না, তিথির সাথে একদমই না। শৈশব থেকে একটা কড়া নিয়মের মধ্যে বড় হওয়া আসলান শেখ হয়তো এমন এলেবেলে অগোছালো উচ্ছৃঙ্খল মেহবুবা মাহনুরের মতন মেয়েকে জীবনসঙ্গী হিসেবে চায়নি। হয়তো চেয়েছে একজন ফিটফাট, গোছালো, সুশৃঙ্খল, শান্ত, ভদ্র, সংযমী, টিপটপ, গোলগাল গোছের সংসারী মেয়ে, যে হাসবে, কাঁদবে, কথা বলবে, কিন্তু তার আওয়াজ ঘরের বাইরের মানুষের কানে যাবে না। যাকে বকলে রাগ করবে, অভিমানে হয়তো গাল ফুলাবে, বুকে মুখ লুকিয়ে কাঁদবে, বিনিময়ে 1000টা আবদার করবে। সেখানে আরও রাগ ভাঙানোর সুযোগ থাকবে, কিন্তু উল্টো চেঁচামেচি করবে না। যার প্রতিটা কাজ হবে নিখুঁত, যার হাতের ছোঁয়ায় ঘরের প্রতিটা আনাচে কানাচে হয়ে উঠবে ঝকঝকে তকতকে। কিন্তু সেই জায়গায় মেহবুবা মাহনুরের মতন এমন বাচাল, চঞ্চলমতি, দুরন্ত, ঠোঁটকাটা, উচ্ছৃঙ্খল, অগোছালো মেয়েকে দেখে পাগল পাড়া দিশেহারা আজলান শেখ একের পর এক বিস্মিত হচ্ছিল। তখন মাহবুবা মেহিনুর তাতে আরও তেল মশলা যোগ করে দিল নিজের বোকামি দ্বারা। আজলান শেখ চুপচাপ তার কাজ চলন বলন দেখছিল প্রথম দিন থেকে। চোখের সামনেই যেন নিজের একটা বিপরীত প্রতিবিম্ব দেখতে পাচ্ছিল সে। পিতার উপর রাগ চেপে চুপচাপ ঘরের বধূকে পর্যবেক্ষণ করতে গিয়ে বিয়ের পর দিনই তার বৈপরীত্য টের পেল সে। হিসেব নিকেশ করে গুছিয়ে কথা বলা আসলান দেখল তার বধূর প্রোনাউন্সিয়েশন ঠিকঠাক নেই, লাগামহীন প্রকাশভঙ্গি, কনসিডারেশন লেভেল 0, ম্যানার্স আয়ত্ত করেনি, সবাইকে নিজের মতো করে ভেবে নেয়, সবাইকে তার নিজের ভাষায় বোঝাতে চেষ্টা করে। শুধু তাই নয়, আজলান দেখল তার বিয়ে করা আনা নতুন বধূ একটা শাড়ি খুঁজতে গিয়ে সব কটা কাপড় চোপড় এলোমেলো করে তার মধ্যে বসে আছে। এমনকি তার আয়রন করা সব কাপড় চোপড় বিছানায় পড়ে আছে এলোমেলো হয়ে। যেখানে ল্যাভেন্ডার, রোজি ব্রাউন, ট্যান, অলিভ, ধূসর ইত্যাদি ইত্যাদি শীতল রঙগুলোর শাড়ি আর সালোয়ার কামিজ এনে ভরিয়ে দিয়েছে আসলান শেখ, সেখানে তিথির পছন্দ টকটকে লাল, কমলা আর হলুদ সবুজ রঙের পোশাক। 1000টা পছন্দ অপছন্দের ভিড়ে আসলান শেখের কাছে তিথির ভেজা চুলে মুখ ডুবিয়ে আদর করাটা পছন্দের হলেও চুল বেয়ে গড়িয়ে পড়া পানিতে ভিজে যাওয়া ব্লাউজের পিঠ একদম অপছন্দ। কিন্তু সেই অপছন্দের কাজটাই যেন তিথির ভারী পছন্দের। ভালো করে চুল না মুছে তোয়ালে ছাড়িয়ে নেওয়াটা তার একটা বাজে অভ্যেস। মাথার একগাদা লম্বা চুলগুলো না আছড়ে মোচড়াতে মোচড়াতে রমলা চাচির মতন উঁচু করে বেঁধে রাখাটা যেখানে তিথির পছন্দ আর স্বস্তি, সেখানে তার চুলের বেনিতে গেঁথে দেওয়ার জন্য আসলানের আনা ফুলের জায়গা হয়েছে জানালার পাশে। বিয়ে 2 দিনের মাথায় তিথির পিরিয়ড দেখা দিয়েছে। পিরিয়ডকালীন সময়ে সে আসলানের ধারে কাছে আসেনি। বিয়েতে আসা এক মুরব্বী নাকি তাকে বলেছে ওসব হলে তারা স্বামীর আশেপাশে যেত না, মাটিতে শুতো। তিথি আশেপাশে আসা তো দূর, জরুরি কাজে ডাকলেও আভিরাকে দিয়ে বলে পাঠালো, তোমার মামাকে বলবে আমি নাপাক নাপাক। তোতা পাখির মতো হুবহু নকল করে আবিরা এসে সেটা বলাতে আজরান স্তব্ধ। একটা নর্মাল বিষয়কে সে নাপাক নাপাক বলে ঘৃণা ধরিয়ে দিয়েছে। তারপর থেকে আজলান তাকে বিছানায় আর ডাকেনি, না ডাকায় সে আরেক রাগ। সুস্থ হওয়ার পর বিছানায় বসে নাক টানতে টানতে বলল, আমি ভালো হয়ে গেছি। আজলান বলল, হোয়াট? তিথি বলল, মানে এখন ওসব শেষ। কোন সব? তিথি বলল, ওসব আর কি, নাম ধরলেও ঘৃণা লাগে আমার। আজলান বলল, আউট, তুমি ওখানেই থাকবে। তিথি কেঁদে কেটে রেগে মেগে 2-3 রাত মেঝেতে শুয়েছে। তারপর এক ঝড়ের রাতে বজ্রপাতের শব্দে ভয় পেয়ে বিছানায় উঠে বরের বুকে মুখ গুজে যেতেই যখন আরাম পেল আর নামেনি। আসলানের ঘুমন্ত মুখটার উপর আলতো হাতে চড়াতে চড়াতে বলল, ছেলেদের ওগুলো হয় না জানি, অন্য কিছু হয় না? আসলান জবাব দিল, হয়। তিথি ইয়াক বলে এক লাফে দূরে যাবে তক্ষুনি খপ করে ধরে তাকে নিজের জিম্মায় নিয়ে নিল আসলান। বুকের নিচে চাপা দিয়ে বলল, বউ থাকলে কিছু হয় না, না থাকলে হয়। ঘুমাতো ডিস্টার্ব না করে। তিথি ফিসফিস করে বলল, ওগুলোকে স্বপ্নদোষ বলে মদন। তা শুনে আসলান তাকে সোজা ঘর থেকে বের করে দিয়েছে। পরে আবার মায়া লাগলো কান্না শুনে। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে ঘরে ঢুকিয়ে আনলো ঠিকই, কিন্তু মেঝেতে ঘুমাতে হয়েছে তিথিকে। ওখানে ঘুমাতে ঘুমাতে এসে বড় দুঃখ নিয়ে কেঁদে বলল, ও
এই জন্যই তুমি অত পারফিউম ইউজ করো। বুঝি বুঝি, সব বুঝি। আজনান রাগ করে কয়েকটা দিন একদম কাছে ডাকেনি তাকে। তিথি তাও শুধরালো না, নিজ থেকে উঠে এলো না, উল্টো বলল, আমি সুস্থ হলে আমাকে ডেকো। বর ছাড়া ঘুম আসে নাকি? হুম। আজলান দ্বিধায় পড়ে গিয়েছিল যে হাসবেই নাকি কাঁদবে, নাকি এই মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে। আজলান র্যাবের সদর দপ্তরে একটা গুরুত্বপূর্ণ কাজে গিয়েছে। বাড়ির সবাইকে বলে গেলেও তিথিকে কিচ্ছু বলেনি। গেল যে গেল, প্রায় 15 দিন পার হয়ে গেলেও বাড়ি আসার নাম নেই। তিথি তার কাজবাজ নিয়ে অত মাথা ঘামায় না। শুনেছে সে একটা ট্রেনিংয়ে গিয়েছে। ট্রেনিং শব্দটা শুনলেই তিথি বড় খুশি হয়। এতে করে আজলান শেখ বাড়িতে থাকে না, তাই সে মুক্ত বিহঙ্গের মতন উঠতে পারে। বিয়ের পর তার এক মামাতো ভাই বলেছে, তোর বর উসফায়ারে মানুষ মারে। তা শুনে তিথি অবাক হয়নি। জাদ্রের লোকটাকে দেখলে তার জান্তবের মতো লাগে। এতদিনে তাকে মারিনি বেশি, কিন্তু একদিন ঘরে ব্রাউনিং এম সেমি অটোমেটিক পিস্তল আবিষ্কার করার পর তিথি যেন নিজের মধ্যে ছিল না। কি ভয়ানক জিনিসপত্র ঘরে রাখে লোকটা। আজলান দেখা মাত্র কেড়ে নিয়েছিল। তিথি আর একটা শব্দও করেনি। তাকে চুপসে যেতে দেখে আজলান কোনা দৃষ্টিতে তাকিয়েছিল। এটা খায় না মাথায় দেয়? হে প্রশ্ন কেন জিজ্ঞেস করেনি সেটাই আজলানকে ভাবাচ্ছিল তখন। তিথির মাতৃকালীন সময় 6 মাস। পেট সামান্য উঁচু হয়েছে। এখন হাঁটতে চলতে একটু অসুবিধা হয়, তবুও সে হাঁটে। ক্ষেত্র বিশেষে দৌড়ায়ও। আম্বিয়া বেগমের যত্নার্থীর এখন একটু বেড়েছে। আতিফা বাচ্চা কাচ্চা নিয়ে শ্বশুরবাড়ি চলে গিয়েছে। আইজার বিবাহের প্রস্তাব আসছে কয়েকদিন পর। বাচ্চাটা পৃথিবীতে আসার অপেক্ষায় আছে সবাই, তাই আর কোনো দিকে মনোযোগ দিচ্ছে না। আজলান ট্রেনিংয়ে গিয়েছে শুনে হঠাৎ করে একদিন মফিজুর রহমান নিচে এসে হাজির হলেন শেখ বাড়িতে। তিথি তো মহা খুশি। ফাটাকেষ্টটা না থাকলে একের পর খুশিতে মেতে থাকে সে। মেয়েকে দেখে মফিজুর রহমান আবেগী হয়ে পড়লেন। তিথির স্বাস্থ্য বেড়েছে আগের চাইতে। গায়ের রংটা খুলে গিয়েছে, হাত পা হৃষ্টপুষ্ট হয়েছে। মামা একটা ভাব চলে এসেছে তার মধ্যে। পরনে ছাই রঙা মেক্সিটাতে তাকে কি সুন্দর মানিয়েছে। মেয়েটা যত্নে আছে দেখে ওনার মন জুড়িয়ে গেল। মেয়ে শ্বশুরবাড়ির মানুষ একটু ছাড়বাট বজায় রেখে চলেন, এটা তিনি জানেন। যেহেতু মেয়েকে বড় ঘরে বিয়ে দিয়েছেন, সেহেতু আসার সময় একটু সংকোচে ভোগেন। জামাইটা ঘাড়তেরা গাদ্দার বলে ওনার দুঃখ হয়, নইলে মেয়েটা ঠিক জায়গায় গিয়ে পড়েছে। কিছুদিন আগে সংসারটা একেবারে ভেঙে যাচ্ছিল। মেয়েটাকে পাঠিয়ে দিয়েছিল শাশুড়ি। ফোনে বলল, আদব কায়দা শিখিয়ে তারপর বিয়ে দিতে পারেন নাই মেয়েকে? মফিজুর রহমান বড় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন তখন। বাচ্চা আসার খবর শুনে তাও একটু দমেছে সবাই। মেয়েটাকে ফিরিয়ে নিয়ে গেছে, কিন্তু তার 3 মাসের মধ্যে মেয়ে নিজেই কেঁদে কেটে চলে এলো। জানালো তার বর তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কারণ জানতে চাইলে বলল, বাবা, ওই আমি শুধু বলেছি আমার কলেজের এক বান্ধবী খুঁতখুঁতে, ভীষণ পরিষ্কার, নাক ছিটকানো টাইপ। ডিপুটি অফিসারের সাথে একদম মিল আছে। ওর গায়ের রঙও একেবারে লাল টকটকে, আমার মতো কালোনি নয়। থুতনির নিচে একটা তিল আছে, গালে 2 বড় বড় টোল পড়ে, একেবারে নায়িকাদের মতো দেখতে। মানে তোমার জামাইয়ের মনের মতো মেয়ে যাকে বলে। বললাম আমাকে ছেড়ে টেড়ে দিলে সমস্যা নেই, আমি কিচ্ছু বলবো না, কিন্তু বিয়ে শাদী করলে বলো ওই মেয়ের সাথে তোমার একেবারে সব কিছুতে মিলে যাবে। ওর সাথে তোমার হাত করিয়ে দিব। ওর দাঁতগুলো একেবারে সাদা ঝকঝকে, ব্রাশ না করলেও চলবে। চুলে শ্যাম্পু না দিলেও খুশবু থাকে। কাপড় চোপড়ও ধুলো ময়লা লাগতে দেয় না। যে রঙের কাপড় পরে সেই রঙই তাকে মানায়। তোমার মতো সেকেন্ডে সেকেন্ডে হাত ধোয়া। আরও কিছু কথা বলেছি, সেগুলো তোমাকে বলতে পারছি না। আরে কথাটা বলে শেষ করে উঠতেই পারিনি। আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল একেবারে বাড়ি থেকে। ভাবো একবার, ভুল কি বলেছি আমি? এমন লোকের সাথে কি সংসার করা যায়? ঠাট্টা মস্কারা না বুঝলে এসব নিরামিষ মানুষের সাথে ঘর সংসার করা যায়? তুমি বলো, আমার দোষ কোথায়? মফিজ সাহেব রেগে মেগে বললেন, গোলামের পুত এক বাড়ি গাড়ি জুড়াইছে, শুধু সেসবের কারেন্ট দেখায়। ওর কারেন্টের খেতা পুরি। তিথি বলল, শুধু কারেন্ট দেখায় না, তেলে যেন পানি পড়েছে ওভাবে ছ্যাঁত করে ওঠে আমি কোনো কথা বললে। আসলে বাবা সত্যি কি জানো, আমার কথাগুলো একদম ঠিক জায়গায় গিয়ে লাগে, তাই অমন করে। মফিজুর রহমান মেয়ের কোনো ভুল দেখতে পাননি। মেয়েটা একটু কথাবার্তা বেশি বলে, বয়সী বা কত যে গুছিয়ে কথা বলতে পারবে। অত বড় দামড়াটা যদি একটা বউ সামলাতে না পারে, এটুকুনি মেয়েটার কথায় রেগে মেগে আগুন হয়ে যায়, সেখানে আর কি বলার থাকতে পারে। তবে মালিকা বেগম মেয়েকে বেশ ফাঁসিয়েছেন। ওই মহিলা মেয়ে জামাইয়ের অন্ধভক্ত। ওই দামড়াটা যা বলবে সেই মহিলা তাতেই মাথা নাড়বে। মুফিজ সাহেব অমন মেরুদণ্ডহীন না।
শ্বশুর জামাইয়ের মধ্যেকার সম্পর্ক বজায় থাকার জন্য উনি মানসম্মানের কথা ভেবে ফোনে কিংবা সামনাসামনি কিছু বলতে দ্বিধা করলেও মেয়েকে বারংবার সাহস দেন। বলেন, ওই দামড়ার কথা গায়ে মাখলে চলবে না। ওই গোলামের ফুতেরে গায়ের চামড়া মোটা, ঘাড়ের রক তেড়া, তাই এমন করে। সেসব কথা কাটাকাটি দুশ্চিন্তা তো গেল, ডিভোর্সের কথা পর্যন্ত উঠে এলো, বাচ্চার বর্ষণের কথা পর্যন্ত উঠল। আবার কি মনে করে দামড়াটা হঠাৎ সেদিন বাড়ি বয়ে এসে মেয়েটাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল, তার কারণটা আজও জানতে পারলেন না মফিজ সাহেব। অবশ্য তারপর আর কোনো বিচার দেয়নি মেয়ে। বাচ্চার কথা ভেবে হয়তো দামড়াটা শুধরে গেছে, কিন্তু অত শুধরালো কই। মেয়েটার উপর অত্যাচার আর অপমান করা কমিয়েছে, কিন্তু দামড়াটার ঘাড় তেরা মেয়ে কমেনি। এই তো ট্রেনিংয়ে যাওয়ার কয়েকদিন আগে বাজারে হঠাৎ দেখা হলো শ্বশুর জামাইয়ের। মুখে মাস্ক পরেছিল, তবুও মফিজ সাহেব তাকে চিনে ফেলল। এগিয়ে গিয়ে কথা বলতেই তাকে বলল, ওদিকে পচা মাছ বিক্রি করে, ওদিকে কি করছিলেন দেখি, কি কিনছেন? মফিজ সাহেব থলে খুলে দেখালো। তিনি লইট্টা মাছ কিনেছেন 2 কেজি। একটু নরম হয়েছে, কিন্তু খাওয়া যাবে। ওনার অল্প রোজগারের টাকায় সংসারটা চলে। সেখানে বড় বড় রুই কাতলা খাওয়ার সামর্থ্য নেই। সেজন্য মেয়েটাকেও এই অবস্থায় নায়ও আনতে পারছে না, ভালো মন্দ খাওয়াতে পারবেন না বলে। লজ্জা শরম পাশে রেখে মাছগুলো দেখিয়ে ফোকলা হেসে বললেন, তোর শাশুড়ি বড় পছন্দ করে লইট্টা মাছ। আজলান জিজ্ঞেস করলো, এগুলো মনে হয় ফ্রেশ লইট্টাগুলো না। দেখি দেখি, পলিথিনটা খুলুন। মফিজ সাহেব পলিথিন খুলতে আজলান বলল, ফ্রেশ লইট্টা চেনার উপায় হচ্ছে এরা লাল রঙের হবে। যেগুলোতে অলরেডি পছন্দ হয়েছে সেগুলো ধূসর রঙের হয়ে যাবে, গন্ধ ব্যাপক, মাছের গা নরম হয়ে আসবে। আপনার চশমার পাওয়ার কমেছে নাকি নাসা আর রন্ধ্রে কোনো সমস্যা? মফিজুর রহমান চুপ করে রইলেন। দামড়াটা ভরা বাজারের মধ্যে ইজ্জত সম্মান রাখবে কিনা কে জানে। মাছগুলো নিয়ে মাছওয়ালাকে ফেরত দিয়ে বলল, এসব মাছ পচে গেছে, বয়স্ক মানুষ পেয়েছিস বলে ধরিয়ে দিয়েছিস নাকি? মাছওয়ালা বলল, সবাই কিনতে আসে বদ্দা, আপনি কিনলে কিনেন, না কিনলে অন্য মাছ কিনেন, হাটের দিনে ঝামেলা করিয়েন না। আসলান বলল, ফরমালিন দেওয়ার পরও টাইম ওভার হওয়ায় সেগুলোতে পছন্দ ধরেছে, তারপরও সেগুলো বেচছিস, আবার গলাও পাকাচ্ছিস। মাছ বিক্রেতা বলল, জোর করে তো আর বেচতেছি না। আসলান বলল, সস্তায় তো বেচছিস না, ওই দোকানে যত দিয়ে বেচছে তুই সেই দামে বেচছিস, তাহলে তফাৎ রইল কোথায়? দোকানদার অন্য ক্রেতার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ল, তাকে সম্পূর্ণভাবে এড়িয়ে গেল। আজলান মাছগুলো ঢেলে দিয়ে বলল, ভালো থেকে মাছ দে, নত টাকা ফেরত দে। মাছ বিক্রেতা এবার রেগে গিয়ে বলল, ওই মিয়া, অনেকক্ষণ ধরে সহ্য করতেছি, আপনি পাইছেনটা কি? কম টাকার মাছ কিনে আবার বাহাদুরি, সমস্যা কি? হ্যাঁ, বলতে না বলতে লোকটা একেবারে অভদ্রের মতন চেঁচিয়ে মানুষ জড়ো করে ফেলল। মফিজুর রহমান বিপাকে পড়ে গেলেন, বললেন, ওরে রাগিস না, ও আমার মেয়ে জামাই, আইনের মানুষ, কথা বাড়াস না ভাই, অযথা ঝামেলা বাড়বো। মাছ বিক্রেতা ঝিমিয়ে গেল। সেখানে আশেপাশের বাজার পরিচালনা কমিটির একজন সদস্য ছিলেন। তিনি এসে আসলানকে দেখে বললেন, আপনাকে চিনতে পারেনি তাই ভুল করছে, এমন আর কখনো হবে না। ওই স্যারের কাছে মাপ চা। মাছ বিক্রেতা চুপসে গেল, মাথা নত করে রইল। আসলান বলল, ওইসব নাটকের দরকার নেই, কথাটা ভালো করে শোন। এখানে যত পচা মাছ আছে সব ভাগারে ফেলবি, সব এখান থেকে সরা, ভালো মাছগুলো সামনে রাখ। এই, যাদের যাদের পচা মাছ আছে সবাই ওর মতো ভাগারে ফেল পচা মাছগুলো। একটা ছোটোখাটো ভিড় জমে গেল সেখানটাতে। ঝামেলা কমে যেতে শেষমেশ কি যেন কিনে দেয় থলেটা উনার হাতে ধরিয়ে দিয়ে দামড়াটা বলল, সোজা বাড়ি যান, আপনার বাপ মেয়ের কারণে আমার মাথা পুরো নষ্ট হবে। যেখানে যায় সেখানে একটা না একটা ঝামেলা না হয়ে শান্তি নেই। মফিজ সাহেব থলেটা নিয়ে দাঁড়িয়ে রইলেন। আজলান ভুরু কুচকে বলল, কোনো সমস্যা? মফিজ সাহেব সাহস করে মৃদু স্বরে বললেন, বলছিলাম কি বাবা, ওর মা বলেছে একটু ওকে নিয়ে যদি তুমি বাড়ি আসো, তাহলে মায়ের মন তো এই সময় মেয়েকে একটু কাছে রাখতে চায়। আজলান সরাসরি মুখের উপর বলে দিল, অসম্ভব, ওর ট্রিটমেন্ট চলছে, ওর পেছনে গাধার কার্টুনে খাচ্ছে আমার মা বোন মিলে। এই সময় ওখানে যাওয়া মানে রুটিনে হেরফের হওয়া। ওইসব বাজে আবদার করে লাভ নেই, যান বাড়ি যান। মেয়ের জন্য অত দরদ থাকলে গিয়ে দেখে আসবেন। মফিজ সাহেব ভীষণ রেগে গেলেন, মনে মনে বললেন, শালা তোরে যদি আমি কোনোদিন ফাঁদে ফেলতে না পারি, আমার নামও মফিজুর রহমান নয়, তোর ঘাড় তার আমি ছুটিয়ে ছাড়বো।
বাড়ি ফিরে মালিকা বেগমকে সব বলতে উনি গর্বের সাথে বললেন, ভাবা যায় আমাদের জামাই কত বড় গুর্দাওয়ালা মানুষ। মুফিদ সাহেব বললেন, গুর্দাওয়ালা না গাদ্দার বেটা লোক, সবাইকে এক জায়গায় জড়ো করে ফেলেছি এক চিল্লানি দিয়ে। আমার মেয়ে ঠিকই বলে, সকাল বিকাল নিয়ম করে ওর চিল্লানি শুনলে হার্টের রোগী হতে বেশি সময় লাগবে না। মালিকা বেগম থলে থেকে বড় একটা কাতলা মাছ, তাজা রৈটা মাছের পলিথিন, সাথে টমেটো, কাঁচামরিচ আর শাকসবজি বের করতে করতে বললেন, যাই বলো আমার জামাই কিন্তু লক্ষ্মীটি, আজ বাজারের থলেটা ভরে গেল তার ভাগ্যে। বাবাকে পেয়ে তিথি যেমন খুশি হলো তেমন রাগ দেখালো কেন এতদিন একবারও তাকে নিতে আসেনি। মাকে কেন আনেনি, তার ভাইটাও কেন আসেনি। মুফিদ সাহেব বললেন, তোর বর তো নেই, আজ যাবি? কয়েকদিন থেকে চলে আসবে আর কি, তোর শাশুড়িকে আমি বুঝিয়ে বলি। তিথি খুশি হয়ে গেল, বলল, আমার শ্বশুর আব্বাকে বললে হয়ে যাবে, কিন্তু ওই লোক তো শোনার মতো নয়, শুনলে দেখবে উড়ে উড়ে চলে আসছে আমাকে জব্দ করতে। মুফিদ সাহেব অনেক অনুরোধের পর আম্বিয়া বেগম রাজি হলেন। আফতাব শেখও অনুমতি দিল। আইজা বলল, ভাইয়া সাথে বাবা কথা বলবে, তুমি চিন্তা করো না ভাবি, কিন্তু সাবধানে থেকো, হ্যাঁ, নাহলে আমাদেরও রক্ষে থাকবে না। তিথি মনে মনে বলল, আমি একবার শুধু বাড়িতে যাই, তারপর নিজে ফোন করে জানিয়ে দিব ফাটাকেস্টকে, চিল্লাক সেখানে বসে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সন্ত্রাস বিরোধী অভিযানে 12টি হত্যাসহ 8টি মামলার দায়ে আসামি হান্নানকে ক্রস ফায়ারের মৃত্যু দেয়ার আদেশ কার্যকর হয় গত রাত 12টার দিকে। তন্মধ্যে শুটারের একজন ডেপুটি কমান্ডার আসলান শেখ ছিল। অভিযান শেষ হওয়ার পর বেলা 3টার দিকে সে বাড়ির পথে রওনা দিয়েছিল। তিথি তখন সেজেগুজে ঠোঁটে লাল রঙা লিপস্টিক মেখে, মুখে প্রাইমার, কনসিলার, ফাউন্ডেশন লাগিয়ে, লুজ পাউডার দিয়ে ঘষে মেজে, গালের দুপাশে ব্লাশ লাগিয়ে, তার উপর হাইলাইটার দিয়ে সেজেগুজে বসে আছে। আয়নায় বারবার নিজেকে দেখে লাল হচ্ছিল সে। ফাটাকেষ্টর সাথে থাকতে থাকতে সে সুন্দর স্মার্ট হয়েছে, তা বলতে বাকি রাখে না। নিজের মুখটা চকচক করছিল দেখে লজ্জা পাচ্ছিল সে। এবার সে বুঝতে পারল এতদিন সসুন্দর ছিল না, গরিব ছিল। খুশি মনে নিচে নেমে এসে শ্বশুর শাশুড়িকে সালাম করে। আইজা আর রমলা চাচির সাথে গলাগলি করে হেসে খেলে বাবার সাথে বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছিল সে। বোরকাটা সবেমাত্র হাতে নিয়েছে, তক্ষুনি সদর দরজা পার হয়ে মঈন ঢুকে এলো সুটকেস হাতে। মঈনের পিছু পিছু কটকট পায়ে হেঁটে বাড়িতে আজলান শেখ ঢুকলো ব্ল্যাক ইউনিফর্মে। জার্নি করায় ক্লান্ত, তারপরও কেমন তেজ হাঁটার ধরন আর চোখের নিস্তেজ চাহনির ধার। তিথিকে আর চোখে দেখে হাঁটতে হাঁটতে আম্বিয়া বেগমের কথার জবাব দিল, ওমা, না জানিয়ে এলি যে? বলে এলে এত সুন্দর একটা নাটক মিস করে যেতাম। মেহবুব, ঘরে এসো, কুইক। তিথির কান্না আটকে রইল গলার কাছে। আইজা ঠান্ডা শরবত নিয়ে ঘরে এসে দেখলো আসলান কোচের উপর শুয়ে আছে। আইজা ডেকে বলল, ভাইয়া শরবত এনেছি। টেবিলে রেখে দে। আইজা মাথা নেড়ে গ্লাসটা বেডসাইড টেবিলে রেখে বেরোনোর সময় শুনতে পেল, মেহবুবকে ডেকে দে। ওর বাবা কখন এসছে? এই তো 3টের দিকে। বল আমি ডাকছি। আচ্ছা। আইজা বেরিয়ে গেল। তিথি ঘন ঘন চোখ মুছছিল মুফিজ সাহেবের পাশে বসে। আফতাব সাহেব বললেন, আমি তো বলছি তোমাকে যেতে, তুমি কাঁদছো কেন? তিথি চুপ করে রইল। সে এখন বাবার সাথে চলে যেতেই পারে, কিন্তু তারপর কি ঝামেলা হবে তা বলার বাইরে। অসুস্থ শরীরে এত ঝক্কি ঝামেলা তার ভালো লাগে না। আইজা এসে বলল, ভাইয়া তোমাকে ডাকছে ভাবি। আম্বিয়া বেগম বললেন, ভাইজান ওর মারে নিয়ে আসেন কাল, কিছুদিন এখানে থাকবে। আপনার জানা কথা ও নিয়ম টিয়ম মেনে চলতে পছন্দ করে, তাই এখন ওরে কোথাও যেতে দিবে না। আপনি কাল ওর মার ভাইরে নিয়ে আসেন। মুফিজ সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আচ্ছা কাঁদিস না, আমি তোর মারে নিয়ে আসবো। তিথি বলল, সত্যি? মিশা কথা বলবা না আব্বা? মুফিজ সাহেব হেসে ফেলে বলল, তোর আব্বা মিথ্যা কথা বলে না। তিথি বলল, আচ্ছা আয়শা টিস্যু দাও। আইজা দৌড়ে তার ঘরে গিয়ে টিস্যু বক্স নিয়ে এলো। তিথি সেখান থেকে টিস্যু নিয়ে ঠোঁট দুটো মুছতে মুছতে ঘরে গেল। আজলানকে উদাম গায়ে কোচে শুয়ে চোখ বুঝে থাকতে দেখে বিড়বিড়িয়ে বলল, আসা মাত্রই কাপড় চোপড় খুলে ফেলেছে, বেশরম লোক। ওরকম গায়ে দেখলে তিথির তাকে লুচ্চা লুচ্চা লাগে। তিথি ঠোঁট মুছতে মুছতে নাক টানলো। আজলান চোখ মেলে তাকে দেখল। খানিকক্ষণ চুপচাপ চেয়ে রইল, তারপর উঠে তোয়ালে আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমের যাওয়ার পথে তিথিকে ফিরে দেখল। লিপস্টিক ঠোঁটের আশেপাশে ছড়িয়ে অবস্থা নাজেহাল। সে ভ্রু কুচকে চাইতেই তিথি বলল, ওটা দামি লিপস্টিক, তাই সহজে যাচ্ছে না।
আজরান দেখল তার নাক আর থুতনির নিচে ঘাম জমেছে, গালের দুপাশে জড়িগুলো ছকমক করছে। গালের পাশে আঙুল চেপে তা দেখিয়ে বলল, মুখে সব কি দিয়েছ? মেকআপ করেছি। বাপের বাড়িতে সেজেগুজে না গেলে শ্বশুর বাড়ি আর জামাইয়ের বদনাম হয়। আচ্ছা, তারপর? তিথি বলল, তাই সেজেছি। সবাই আমাকে বলেছিল সুন্দর লাগছে। গুড। এবার ধুয়ে ফেললো। অ্যান্ড অফকোর্স ডাবল ক্লিনজিং। কুইক, আমি গোসল নেব। তিথি মুখ ভালো করে ধুয়ে বের হলো। আজরান তোয়ালে বাড়িয়ে দিয়ে বলল, মুখ মুছে ওই শরবতের গ্লাসটা নিয়ে এসো। তিথি মুখটা মুছে তারপর গ্লাসটা নিয়ে এসে তার দিকে বাড়িয়ে দিল। আজরান বলল, তুমি অর্ধেক খাও। তিথি খুশি মনে খেয়ে নিল। অর্ধেক খাওয়া শেষ করে বাকিটা আসলানের দিকে বাড়িয়ে দিতে আসলান বলল, আরও খাও। তিথি খানিকটা রেখে বাকিগুলো খেয়ে নিল। শেষটুকু আসলানের দিকে বাড়িয়ে দিতে আসলান বলল, পুরোটা শেষ করো। তিথির বুক ভার হয়ে এলো। সে ভেবেছিল ফাটাকেষ্ট তার চুমুক দেওয়া গ্লাসে মুখ বসিয়ে বাকি শরবতটুকু খাবে। এত রাগ লাগলো তার, শরীরে জোর পাচ্ছে না, নইলে কি করতো সে নিজেই জানে না। আসলান ওয়াশরুমে চলে গেল। গেল আর আসার নামগন্ধ নেই। তিথি বুঝে পায় না গায়ে সাবান কয়বার মাখে কয়বার ধোয়। এতক্ষণ লাগে ব্যাটা মানুষের গোসল করতে। গোসল শেষে বের হতে আজরানকে অনেক প্রাণবন্ত দেখালো। চুলগুলো কপালে এলোমেলো হয়ে পড়ে আছে, উদাম গায়ে খুশবু বেরোচ্ছে, পরনে শুধু সাদা ট্রাউজার। বিছানায় বসে সুটকেসটা টেনে কাপড় চোপড় জিনিসপত্র বের করতে করতে তিথিকে ডাকলো। মেহবুব। তিথি শব্দ করলো, তোমার বাবাকে রাতে খেয়ে যেতে বলো। তিথি আচ্ছা বলে খুশি মনে বেরিয়ে গেল। বলে এসে বিছানায় উঠে আসলানের পাশে বসে বলল, তুমি এতদিন কোথায় ছিলে গো? তোমাকে অনেক মিস করেছে বাড়ির সবাই। শুনে খুশি হয়ে গেলাম। কারা কারা মিস করেছে? সবাই, বাবা মা, আয়েজা, সামির, আভিরা, আতিফা আপা, সবাই। আর? তিথি বলল, কিন্তু তেলাপোকা নেংটি ইঁদুরগুলো ভীষণ খুশি হয়েছে। বেশ আনন্দের সাথে ছোটাছুটি করেছে কয়েকদিন। আচ্ছা, আর কেউ মিস করেনি? করেছে। কে? রমলা চাচি বলল, আহারে বাবুটার কথা মনে পড়তেছে বউ। বাড়িতে থাকলে কত মেজাজ দেখায়, এখন দেখো বাড়িটা কেমন শান্ত হয়ে পড়ে আছে। ইন্টারেস্টিং। আর কেউ? তিথি বিছানার উপর দুই হাঁটুতে ভর করে তার পিঠের সাথে লেগে কপালের সামনের চুলগুলো সরিয়ে দিতে দিতে বলল, আম্মাও মিস করেছে। ফোন করলে জিজ্ঞাসা করে জামাই কখন আসবে। আসলান বলল, আর কেউ? তিথি বলল, ড্রেসিং টেবিলের আয়নাটা মিস করেছে। বাহ, তারপর? আমার পাশের বালিশটা। আর? চাদরটা। আর কেউ? তিথি ভেবে ভেবে বলল, ও হ্যাঁ, আমার বাবু তোমাকে মিস করেছে। তোমাকে মিস করলে তখন এমন জোরে লাথি মারে, ওরে বাপরে কি আর বলবো। আমি তো সেই রাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়েছি। সিরিয়াসলি? আর কেউ মিস করেনি? তিথি বলল, তুষারও মিস করেছে। 2 দিন আগে ফোন দিয়ে তোমার কথা জিজ্ঞাসা করলো, দুলাভাই কোথায় গেছে, কখন আসবে, সে কথা জিজ্ঞাসা করেছে। আসলানকে জোরে জোরে শব্দ করে সুটকেসটা বন্ধ করলো। পায়ে ঠেলে পাশে রেখে তিথির দিকে ফিরে তাকিয়ে বলল, এটা ধুতে হবে। কিছু না বলছিল না? তিথি তাকে জড়িয়ে ধরে বলল, কিছু না, তোমাকে সবাই মিস করেছে, ওটা বলেছি। আসলান বলল, আর কেউ মিস করেনি? তিথি বলল, সবাই মিস করেছে, আর কেউ বাকি নেই। আসলান তার হাত সরিয়ে আচমকা চেঁচিয়ে উঠল। ছাড়ো। তিথি এমন ভয় পেয়ে গেল, তাকে ছেড়ে দূরে সটকে পড়ে গোলগাল চোখে চেয়ে রইল। বুকটা ধরফড়িয়ে উঠছে, শরীর কাঁপুনি দিয়েছে, হাঁপাতে গিয়ে কষ্ট লাগায় কেঁদে উঠল সে। আসলান তার দিকে ঝুঁকে পড়ে বলল, তুমি ওই নেংটিতুরগুলোর মতোই বেশ খুশি ছিলে। তিথি বাম হাতে চোখ মুছে নিয়ে পিছিয়ে গিয়ে বলল, না না, আমিও মিস করেছি। তোমার কথা মনে করে করে ব্রাশ করেছি, শ্যাম্পু করেছি, ভেজা তোয়ালেটা বিছানা থেকে সরিয়ে রেখেছি, ব্যায়াম করেছি, গোপাল ভাঁড় দেখতে গিয়ে টিভি বন্ধ করে দিয়েছি, টাইমে টাইমে গ্যাস্ট্রিকের ওষুধও খেয়েছি, বেশি বেশি পানি খেয়েছি। আসলান বলল, তারপর? তিথি পিছু টলতে গিয়ে আসলানের গলা জড়িয়ে ধরে ফেলল। বলল, তুমি এসে গালাগালি করবে, তাই সব সময় তোমার কথা ভেবে কাজ করেছি। আসলান বলল, আমি গালাগালি করি? না। কি করি? সাবধান করো, নিয়ম মেনে চলতে বলো। গুড। আমার কথা মনে করে সব নিয়ম মেনেছ, কিন্তু সেজেগুজে বাপের বাড়ি যাওয়ার সময় আমার কথা মনে ছিল না? তিথি দুপাশে মাথা নেড়ে বলল, বিশ্বাস করো, ওখানে গিয়ে তোমাকে আবার মনে করতাম। আসলানের চোখ মুখ কঠিন হয়ে আসতেই তিথি দুঃখের সাথে বলল, আমার ব্যথা লাগছে, ওরে বাপরে। আসলান বলল,
কোথায়? তিথি পেটের দিকে আঙ্গুল তাক করে বলল, এখানে। কাল এদিকে বেশি লাথি দিয়েছে ও, মনে হচ্ছিল হাডুডু খেলছে, তাই আমি ঠিক করেছি ওর নাম দিব ডোডো। আসলান বলল, একেবারে বাজে নাম। ওর নাম ধাম সব আমি দেব, তুমি দূরে থাকো। তিথি মুখ গোমড়া করে বসে রইল। আসলান একটা বয়াম এনে বাড়িয়ে দিল তার দিকে, বলল, বেশি খাবে না, পরিমিত খাবে। তিথি খপ করে বয়ামটা কেড়ে নিল, দেখলো বড়ই আচারের বয়াম, চোখ বড় বড় করে চাইল। আসলান বলল, বাহ, খুশি দেখি ধরে না। তিথি খুশি হয়ে তাকে জাপটে জড়িয়ে ধরল। দুজন দুজনকে অনেকক্ষণ ধরে চুমু খেলো। তিথি বয়ামের ঢাকনা খোলার চেষ্টা করলো, খুলতে না পেরে আসলানকে দিল। আসলান বয়ামের ঢাকনা খুলে দিতেই তিথি হেসে উঠে বলল, কি সুগন্ধি গো, খুব মজা হবে নিশ্চয়। আসলান বলল, আরও একটা আছে, ওটা আয়সাকে দিয়ে দেবে। তিথি মাথা নেড়ে একটা আচার তুলে মুখে পুরার আগে আসলানের দিকে বাড়িয়ে দিতে আসলান মুখ ফিরিয়ে নিল। তিথি সেটা খেয়ে নিল। খেতে খেতে বলল, কি মজা। আসলান ভ্রুক কুচকে বলল, কোনটা? তিথি বলল, আচার। আসলান তাকে কোলে তুলে নিল তক্ষুনি। আচারের বয়ামটা শক্ত করে ধরে রেখে তিথি চেঁচিয়ে উঠল, না না, তোমার আদর বেশি মজা, এবার নামাও প্লিজ, ফেলে দিলে আমার ডোডো ব্যথা পাবে। আসলান থমকে বলল, শাট আপ। তারপর ওজন মাপার মেশিনে দাঁড় করিয়ে দিল তিথিকে। তিথি আচার খেতে খেতে বলল, ও এই ব্যাপার। মফিজ সাহেব চলে যেতে চেয়েছিলেন, কিন্তু আসলান না যেতে বলায় আর কিছু বলে ওঠার সাহস করেনি। ওই ব্যাটার হালচাল বুঝে ওঠা দুষ্কর, আবার কখন কি বলতে কি বলে বসে। রমলা চাচির সাথে হাতে হাত মিলিয়ে আইজা রান্নাবান্না করছে। আগে করতো না, ভাবি অসুস্থ থাকায় এখন তাকে কাজকর্ম করতে হয়। তিথি এসে আচারের বয়াম দিয়ে বলল, এটা তোমার ভাই এনেছে, নাও পরিমিত খাবে, বেশি খাবে না। আইজা খুশি হলো, বলল, তুমি খাচ্ছ নাকি? সুগন্ধিটা দারুণ। তিথি গালের ভেতর বড়ই বিছি কটর মটর করতে করতে বলল, হ্যাঁ আমার জামাই আনছে, আমি খাবো না তো কে খাবে? বলে আম্বিয়া বেগমের দিকে আর চোখে তাকালেন। রমলা চাচি হাসল। তিথি তাকে আচার দিল একটা ছোট্ট বয়ামে করে, বলল, তোমার মেয়েকে দিও, বেশি দিও না, ওসব বেশি খাওয়া ভালো না, পরিমিত খেতে হয়, বুঝলে? রমলা চাচি বলল, তোমার জন্য আনছে, তুমি খাও, সবাইরে দেওয়ার কি দরকার? কি যে বলো না, নাও নাও, লজ্জা পেও না, সবাইকে তো দিচ্ছি না, শুধু তোমাকে দিচ্ছি আমার ভাগ থেকে, শ্বশুর আব্বুকেও দিব যদি খেতে চায় তবে। আইজা হাসতে লাগলো। ভাবির কথা শুনে সে না হেসে পারে না। আম্বিয়া বেগম এতক্ষণ চুপচাপ শুনছিলেন, বললেন, দেখেছিস রমু, আজকাল বউয়ের জন্য আচার টাচারও আনে। রমলা চাচি হেসে বলল, তাই তো দেখছি ভাবি। তিথি কপাল কুঁচকে ফেলল, এক হাত কোমরে রেখে বলল, এমন হারামি তো জীবনেও দেখিনি, তোমার মেয়ের জন্য আনছে সেটা দেখছো না, শুধু আমার জন্য আনছে সেটা চোখে পড়লো, তোমার মনটা দেখছি হিংসে ভরা শাশুমা। আম্বিয়া বেগম খুন্তি হাতে নিয়ে বললেন, আমি কি তোরে গালি দিছি? তুই পকপক করছিস কেন? তিথি বলল, তুমি তখন থেকে কোনা চোখে তাকাচ্ছ দেখে আমি সব বুঝে গিয়েছি, তোমার কোয়েল যে ফেটে যাচ্ছে ও আমার জন্য আচার আনছে বলে। আম্বিয়া বেগম খুন্তি নেড়ে বললেন, যা তো, যা এখান থেকে, তোর মতো ঘাঙ্কের সাথে কথা বলার সময় নেই। তিথি আঙ্গুল থেকে আচার চেটে পুটে খেয়ে বলল, আমারও অত সময় নেই, আমার জামাই বাড়ি আসছে অনেক দিন পর, আমি তার কাছেই যাই। শোনো রমলা চাচি, আমার জামাই আমারে দেখতে পারলে এটা কারো সহ্য হয় না, এর জন্যই বদনজর লাগে। রমলা চাচি ঠোঁট টিপে নিঃশব্দে হাসলেন। আম্বিয়া বেগম তিরস্কার করে বললেন, তুই এতদিন কি কি করেছিস সব বললে তোরে বের কইরা দিব বাড়ি থেকে। তিথি খেপে তাকিয়ে রইল, কিছু বলল না। আম্বিয়া বেগম পাতিলে খুন্তি নাড়তে নাড়তে বললেন, তুই এক পোয়াতি হইছস, বাচ্চা পেটে ধরে তোর এক দাম বাড়ছে। বাপ রে বাপ, এর আগে পোয়াতি আর কেউ হয় নাই, শুধু তুই হইছস, তোরে কিছু বলাও যায় না, তোর যা মুখ। তিথি মুখ মোচড় দিয়ে বেসিনের হাত ধুতে লাগলো। আইজা বলল, মা এইভাবে কথা বলছো দেখলে ভাইয়া কি ভাববে? আম্বিয়া বেগম রেগে গিয়ে বললেন, কি ভাববে? পোলা আমার, ওকে আমি পেটে ধরছি, ও আমাকে ভালো করে চেনে। তিথি বলল, শোনো শাশুমা, তোমার সাথে ঝগড়া করার কোনো মুড নেই আমার, আমাকে আমার জামাই ডাকতেছে। বলে ঝামটি মেরে চলে গেল। আইজা আর রমলা হাসি হো হো করে হেসে উঠল। আম্বিয়া বেগম বিড়বিড়িয়ে বলল, আমার একটা মাত্র ছেলে, তার কপালে এমন পাগল জুটে গেল কেমনি কে জানে। তিথি ড্রয়িং রুমে চলে গেল। আফতাব শেখ আর মফিজ সাহেবকে প্লেটে করে আচার খেতে দিল। আফতাব শেখ বললেন,
এসব তুমি খাও, আমাদের দেওয়ার কি দরকার? মফিজ সাহেব বললেন, তাই তো, এসব তোর জিনিস, তুই খা, আমাদের ওসব খাওয়ার রুচি নেই। তিথি প্লেটের আচারগুলো বয়ামে ঢেলে দিল। তারপর বয়ামে ঢাকনা ঘুরাতে ঘুরাতে উপরে চলে গেল। আজলান তার সুটকেসটা ধুচ্ছিল। তিথির বড় বিরক্ত লাগে, এত বড় সুটকেসটাও ধুতে হবে এত রাতে। সে বলল, তোমার মায়ের জন্য একটা আচারের বয়াম আনোনি কেন? আজলান কপাল কুচকে চেয়ে বলল, কেন? তোমার মা আমাকে এভাবে এভাবে দেখছে, তুমি আচার এনেছো শুনে। বলে কোনা চোখে অভিনয় করে দেখালো। আজলান বলল, তুমি কিছু বলেছ? বলেছি আমার জামাই আমার জন্য আচার আনছে, তোমার সমস্যা কি? আসলানের দাঁত কটমট করে উঠল। তিথি তার দিকে না তাকিয়ে বলে গেল, আসলে শাশুড়িদের এই এক সমস্যা, ছেলের বউয়ের খুশি সহ্য করতে পারে না। আজলান বলল, মাকে আর কি বলছো তুমি? তিথি বলল, কি আর বলবো, বলেছি তোমার কলজা ফেটে যাচ্ছে না, ও আমার জন্য আচার আনছে তাই। আজলান বলল, আউট। তিথি চমকে উঠে বলল, আজলান বলল, বাংলায় বলতে হবে? তিথির মুখখানায় অন্ধকার নেমে এলো, কণ্ঠস্বরও ঝিমিয়ে এলো। বলল, ইংলিশ মিডিয়ামে পড়া বউ তো আনো নাই যে ইংলিশ বুঝবে। আজলান বলল, ওকে ফাইন, বাংলা বলছে, ঘর থেকে বেরো। তিথি বলল, আমার কি দোষ? আজলান গর্জে বলল, সেটা যতদিন না বুঝে উঠতে পারবে ততদিন দূরে থাকো। তিথি ঘর থেকে বের হলো। তারপর বলল, তুমি একটা মাম্মাস বয়। আজলান বলে উঠল, হোয়াট? তিথি নিচ থেকে দরজাটা টেনে দিয়ে বলল, মানে মা ভক্ত, রাগ কমে গেলে ডেকো, আমি তার আগে আসবো না। আজলান চুপ করে দাঁড়িয়ে রইল, সদ্য ধোয়া সুটকেসটা হাতে নিয়ে। রাগে ফুঁসছে সে। তিথি পুনরায় দরজা খুলল, বলল, আব্বার সাথে বসে ভাত খেও কেমন? আব্বা খুশি হবে খুব। তোমার মায়ের সাথে আমি আজ থেকে আর কোনো দিন কথাই বলবো না, ঝগড়া তো দূর, কসম। আজলান কোনো উত্তর না দিয়ে মুখটা বেজার করে দাঁড়িয়ে রইল। তিথি বলল, ওভাবে তাকিয়ে থেকে লাভ নেই, তুমি আমার আব্বার সাথে বসে না খেলে আমি তোমার মায়ের সাথে আরও বেশি বেশি ঝগড়া করব। তুমি আমাকে ঘর থেকে বের করে দিলেও সমস্যা নেই, সব আমার বাচ্চা দেখতেছে, ও সুদে আসলে শোধ নেবে, ছাড় নেই। বলে দরজাটা টেনে দিয়ে চলে গেল। রাতে তিথির একদম খেতে ইচ্ছে করছে না। এতদিন শাশুড়ি আর ননদকে ফাঁকি দিতে পারলেও ফাটাকেষ্টকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। প্রথম প্রথম সে অনেক খেতে পারত, বমি হতো খুব। এখন বমি কমে এসেছে, কিন্তু খেতে ইচ্ছে করে না। শুধু টুকটাক এটা ওটা খেতে ইচ্ছে হয়। মাছ মাংস একদম বিতৃষ্ণা চলে এসেছে। শুধু ভর্তা দিয়ে কচলে কচলে ভাত খেতে ইচ্ছে করে। শ্বশুর আব্বা বাজার থেকে থানকুনি পাতা কিনে এনেছিল। তিথি সেগুলো বেছে ফ্রিজে রেখে দিয়েছিল। রোজ সেখান থেকে কয়েকটা নিয়ে পোড়ামরিচ আর পেঁয়াজ মেখে মেখে ভাত খেয়েছে। আজ রমলা চাচিকে বলে পেঁয়াজ আর মরিচ ভেজে রেখেছে। কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে না আসলান শেখ। কেউ খাচ্ছে সেটাও পছন্দ করে না। তিথি তো ভয়ে খায় না, তাকে আবার আদর টাদর করবে না। মুফিজ সাহেবের জন্য আজ রাতের খাবারের আয়োজন একটু তাড়াতাড়ি করা হয়েছে। উনি চলে যাবেন তাই। টেবিলে হরেক রকমের রান্না দেখে উনি বললেন, এত কষ্ট করে এত আয়োজনের কি দরকার ছিল? তিথি কাউকে কিছু বলতে না দিয়ে বলল, তুমি কি প্রতিদিন খাচ্ছ ওই বাড়িতে? এত ঢং না দেখিয়ে যা খেতে ইচ্ছে করে খাও। আফতাব শেখ বললেন, বৌমা তুমি বেড়ে দাও তোমার আব্বাকে। আর হ্যাঁ, তোমার বর কি আজ নিচে নামবে? যদি নামে তাহলে বলো যেন একটু তাড়াতাড়ি নেমে আসে। বাড়িতে কুটুম এসেছে, কুটুমের সাথে একসাথে বসে খেতে হয়। তিথি বলল, ওসব জ্ঞান বউয়ের মুখে মানায় না, ওসব শিক্ষা দীক্ষা মায়ের বাপে দেয়, বউ না। এমনিতে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আগে, সেখানে আমি আর জ্ঞান দিলে আব্বার হাতে আমাকে ধরিয়ে দিয়ে বলবে আপনার মেয়ে আপনি নিয়ে যান। হেসে উঠল আফতাব শেখ। মুফিজ সাহেব মেয়েকে চুপ থাকার জন্য ইশারা করেছেন, কিন্তু মেয়ে ওনার দিকে তাকাচ্ছে না। আইজা এসে মুফিজ সাহেবকে বলল, আঙ্কেল যেটা খেতে ইচ্ছে করে নিয়ে খান, আপনার মেয়ের বাড়িতেই তো এসেছেন। মুফিজ সাহেব বিড়বিড়িয়ে বললেন, আমার মেয়েকে সেকেন্ডে সেকেন্ডে বাড়ি থেকে বের করে দিয়ে আবার বলা হচ্ছে এটা আমার মেয়ের বাড়ি? তিথি বলল, ওই ননদিনী ফাটাকেষ্ট ভাত খেতে আসবে কি আসবে না জিজ্ঞাসা করে এসো তো। আইজা বলল, ভাইয়াকে বলবো তুমি ফাটাকেস ডেকেছ? তিথি হাসলো, বলল, তাড়াতাড়ি যাও, আব্বাকে চলে যেতে হবে। তিথি মুফিজ সাহেবের কানের কাছে গিয়ে বলল, আব্বা তোমার জামাই এলে খাওয়ার সময় কোনো কথা বলিও না, শ্বশুর আব্বা বললেও না, আমি বেশি কথা বলি বলে আমার সাথে খেতে বসে না, বুঝলে? মুফিজ সাহেব মাথা নাড়লেন। আজলান যখন খেতে এলো তখন আফতাব শেখ বললেন, বৌমা তোমার মা এলে ওনাকে কয়েকদিন তোমার সাথে রেখে তারপর তুমিও চলে যেও ওনার সাথে।
কয়েকদিন বাপের বাড়িতে থাকলে তোমার ভালো লাগবে। তিথি হাসল, কিন্তু কিচ্ছু বলল না। আজলান চামচ দিয়ে ভাত বাড়তে লাগলো চুপচাপ। মফিজ সাহেব তার হাতের নখগুলো লক্ষ্য করছিলেন। কাটা নখগুলো সাদা ঝকঝকে, একদম ভাতের মতন। জামাই রক্তশূন্যতায় ভুগছে নাকি? চোখ তুলে ওনার দিকে তাকাতে মনে হলো ওনার হৃৎপিণ্ডটা তড়াক করে লাফিয়ে উঠেছে। বাবা শ্বশুর দুজনকে ভাত বেড়ে দিয়ে আজলান তিথিকে ইশারা করলো তরি তরকারি আর মাছ মাংস তুলে দিতে। তিথি চুপচাপ বেড়ে দিল। মফিজ সাহেব বললেন, আর দিস না মা, অত খেতে পারবো না। তিথি শাসিয়ে বলল, কতবার বলেছি ফাটা কেষ্ট খেতে এলে কথা বলবে না। বলে বড় বড় চোখ করে আজলানের দিকে তাকালো। আফতাব শেখ বিষম খেলেন। আজলান কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে খাওয়ায় মনোযোগ দিলেন। তিথি আজলানকে মাছ তুলে দিতে যেতে আজলান হাত রাখলো না দেওয়ার জন্য। তিথি তার হাতের উপর মাছের টুকরোটা দিয়ে দিল। রমলা চাচি বললেন, হাই হাই, এটা কি হইল? তিথি দাঁত দিয়ে নাক কুটতে কুটতে আজলানের দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে রইল। আজলান টিস্যু বক্স থেকে টিস্যু টেনে নিয়ে হাতের উপরটা মুছে নিল। মফিজ সাহেব মনে মনে অড়ালেন, মেয়েটা কোনো কাজের না। তোর মায়ের মতো হতে পারলি না পাগল, বাপের মতো বলদ হতে হলো তোকে। তিথি আর কোনো বাড়াবাড়ি করল না। আজলান মফিজ সাহেবের পাতে গরুর সলিড কষা মাংস তুলে দিচ্ছিল। তিথি চুপ থাকতে পারল না, বলে উঠল, আরে আরে, আমার আব্বা নরম নরম চর্বিগুলো খেতে পছন্দ করে। গমের বস্তার মতো মাংসগুলো খেতে অনেক সময় লাগবে। দাঁতগুলো সব পোকাদের খাইয়েছে, এখন কোনো কিছু চিবিয়ে খেতে পারে না। তুমি ওসব তুলে দিও না। আজলানের চাহনি দেখে একেবারে চুপসে গেল সে। রমলা চাচি তা দেখে এগিয়ে এসে বলল, ওগুলো শক্ত না বউ, নরম আছে, খেতে পারবে। আজলান চোখ সরিয়ে নিল। তিথি নাকের পাতা কেঁপে উঠল। রান্নাঘরে চুপচাপ হেঁটে গেল সে। রমলা চাচি এসে বলল, বউ মন খারাপ করছো কেন? তিথি বলল, আমি আমার আব্বার সাথে চলে যাব চাচি। এ মা, কেন? কি হলো আবার? তিথি রেগে পড়ল, আমাকে বের করে দেওয়ার আগে আমি নিজেই বের হয়ে গেলে ভালো হবে না? রমলা চাচি বলল, জানি না বাপু। আম্বিয়া বেগম এসে রান্নাঘর থেকে বাটি গেলেন। তিথিকে আর চোখে দেখলেন, কিন্তু কিচ্ছু বললেন না। তিথি বিড়বিড় করে বলল, ওই বুড়ির বদনজর লাগছে আমার উপর। মফিজ সাহেব যাওয়ার সময় তিথি ভীষণ কাঁদল। বাবা চলে যাচ্ছে, সে কষ্টে নয়, তার জন্য অপেক্ষা করা শাস্তির ভয়। মফিজ সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন, কাল তোর মাকে নিয়ে আসবো। আজলান বলল, চলুন, আপনাকে পৌঁছে দিয়ে আসে। মফিজ সাহেব বললেন, আমি যেতে পারবো বাপ, তুমি অনেক জার্নি করে আসছো, সন্ধ্যায় আরাম করো। আজলান বলল, চলুন, আমার কাজ আছে কিছু। তিথি তাকে ভেস্ট স্যুট হাতে নিয়ে বেরোতে দেখে ভয় পেয়ে গেল। আজ রাতে কি আর বাড়ি ফিরবে না? গাড়ির কাছে বহু কষ্টে ছুটে এসে আজলানকে শুনিয়ে শুনিয়ে মফিজ সাহেবকে বলল, আব্বা, আমাকে নিয়ে সময় মতো এসো কেমন? আর তোমার জামাইকে সময় মতো বাড়ি পাঠিয়ে দিও। আজলান গাড়ির হর্ন বাজালো। তিথি বলল, আব্বা আব্বা, শোনো না, কাল আম্মাকে ওই শাড়িটা পরে আসতে বলিও। আমাদের কলপাড়ে যে মোটু বিলাইটা পায়খানা করে আম্মাকে রাগিয়ে দিত, ওটার গায়ের রঙের শাড়িটা। লাল কমলা রঙের শাড়ি পরে এলে কিন্তু বাড়িতে ঢুকতেই দেব না। যদি তুষার না আসতে চায়, ওকে বলবে তোর দুলাভাই এখন ভালো হয়ে গেছে। শেষের কথাটা একটু ছোট করে বলল সে। আজলান গাড়ি ছেড়ে দিল। তিথি বলল, সবখানে ভিলেনগিরি দেখাবে শালা মদন। আজলান বাড়ি ফিরে দেখলো তিথি ঝাল ঝাল শুটকি ভর্তা দিয়ে ভাত মেখে তৃপ্তির সাথে খাচ্ছে। নাকমুখ ঘেমে উঠেছে ঝালে। আজলানকে খেয়াল করেনি সে। ভাতগুলো দলা মেখে মেখে সাজিয়ে রেখে একটা একটা করে মুখে পুড়েছে। সবাই খেয়ে দিয়ে উঠে গেছে, ও এখনও খাওয়া শেষ করতে পারেনি। আজলানকে ঘরে যেতে দেখে দ্রুত খাওয়া শেষ করলো। ঘরে গিয়ে ব্রাশ করে হাত মুখ ধুয়ে ফেললো। হাত শুকে দেখলো, না, শুটকির গন্ধ লাগছে না। আজলান তার ভেজা কাপড় চোপড়গুলো ছাদ থেকে নিয়ে ঘরে এলো। তিথি তাকে দেখা মাত্রই বলল, আর কোনো দিন ফাটাকেষ্ট ডাকবো না। জীবনও তোমার পাতে কিছু তুলে দিব না। খাওয়ার সময় দাঁতের পোকামাকড়ের কথা তুলবো না। আজলান জবাব দিল না। তিথি বলল, কথা বলছো না কেন গো? আমার ব্যথা শুরু হচ্ছে, তুমি কিছু তো বলো। আজলান বলল, বিছানা ঠিকঠাক করে রেখেছে, চুপচাপ গিয়ে শুয়ে পড়ো। তিথি শুয়ে শুয়ে আজলানের কাজ দেখতে লাগলো। আজলান শুয়ে পড়তে তিথি ওর হাতটা পেটের উপর টেনে নিল। বিগত দিনগুলোতে সে পেটের ব্যথায় কেঁদেছে। আজ কাঁদেনি, কারণ আজ বাবু ভালো হয়ে গিয়েছে। কারণ তার বাপ তার মাকে রেগে মেগে হলেও অনেক দিন পর অনেকক্ষণ ধরে আদর করেছে। তারপরের দিন মালিকা বেগম এলেন মেয়েকে দেখার জন্য। সাজের নাস্তা বানিয়ে এনেছে। তিথি মাকে পেয়ে মহা খুশি। মালিকা বেগম বললেন, জামাই কোথায় রে?
তিথি নাস্তা খেতে খেতে বলল, ও রাতে আসবে। তুমি বাবুর কাঁথাগুলো এনেছো আম্মা? মালিকা বেগম কাঁথাগুলো সব বের করলো ব্যাগ থেকে। তিথি সেগুলো ছুঁয়ে ছুঁয়ে হাসলো, বলল, অনেক সুন্দর হয়েছে। মালিকা বেগম বললেন, জামাইয়ের যদি পছন্দ না হয়? তিথি বলল, পছন্দ হবে। ও আমাকে আবারও বকবে। কেন জানো? এগুলো করতে তোমার অনেক কষ্ট হয়েছে তাই। কি আর কষ্ট, আমার নাতি নাতনির জবাব এইটুকু করতে পারবো না? মালিকা বেগম তার মাথায় হাতে বুলিয়ে দিয়ে বলল, হ্যাঁ রে, তোকে এখন বকাঝকা কম করে তাই না? তিথি বলল, না, সব সময় করে। করলো আমার কি? আমার কিচ্ছু যায় আসে না। মালিকা বেগম বেকুব বনে গেলেন, বললেন, এটা কেমন কথা? তিথি বলল, ওসব তুমি বুঝবে না, স্বামী স্ত্রীর ব্যাপার। মালিকা বেগম বললেন, পাগলের মতো কথা। আম্বিয়া বেগম নাস্তা খেয়ে প্রশংসা করলেন। আজলানের জন্য পরিষ্কার দেখে কয়েকটা তুলে রাখলেন। রাতে আজলান বাড়ি ফিরে মালিকা বেগমকে দেখে কুশলাদি বিনিময় করে বলল, তুষার আসেনি কেন? ওরা আড্ডে বাড়তে পারে, ওরা বাপ ছেলে রেধে বেড়ে খাবে, তাই আসেনি। ও আচ্ছা, বেশ, থাকুন, আমি ঘরে চাই। বলে ঘরে চলে গেল। তিথি মালিকা বেগমকে বলল, ভালো ভালো কথা শুনে পটে যেও না, বড় চালাক লোক। মালিকা বেগম বললেন, চুপ থাক, এমন ছেলে কপালে জুটেছে তার জন্য শুক্রিয়া কর। হয়েছে বাপের মতো মাথা মোটা, লাগাম ছাড়া কথা বলতে বলতে স্বভাব হয়ে গেছে, বেয়াদব কোথাকার। তিথি গোল গোল চোখে মাকে চাইল। মালিকা বেগম বললেন, হা করে কি দেখছিস? যা ঘরে যা, দেখ জামার কিছু লাগে কিনা। তিথি চোখ দুটো পিটপিট করে অবাক কণ্ঠে তোতলাতে তোতলাতে বলল, আম্মা আম্মা, তুমি আমাকে বেয়াদব ডেকেছো, তাও আমার শ্বশুর বাড়িতে বসে। তোমার কি দিমাগ খারাপ হয়ে গেছে? তুমি আমার মা হয়ে অন্যের ছেলের হয়ে কথা বলছো? খবরদার বলছি আম্মা, তুমি যদি ওই লোককে লাই দাও, আমার দোষ বুঝাও, তাহলে আমি তোমাকে কালকে বাড়ি পাঠিয়ে দিব। আব্বে শালা, এমন মা তো জীবনও দেখিনি আমি। মালিকা বেগম বললেন, আমার দুঃখ লাগে ছেলেটার জন্য, তোর মতো পাগল ছাগল তার কপালে কি করে জুটলো। তিথি মুখ মুচড়ে দিল। আম্বিয়া বেগম এসে বলল, তুই তোর মায়ের সাথেও ঝগড়া করছিস নাকি বউ? তিথি ওনার দিকে চেয়ে গম্ভীর মুখে তাকালো। কোনো কথা না বললে চলে গেল হনহনিয়ে হেঁটে। আম্বিয়া বেগম বললেন, ওর কথা বাদ দেন, চলেন একটু চা খাই। আপনার বাপের বাড়িতে মনে হয় তেমন যান না। আম্বিয়া বেগমের বাপের বাড়ি আর মালিকা বেগমের বাপের বাড়ি একই এলাকায়, তাই উনি মালিকা বেগমকে পেলে বাপের বাড়ির গল্পগুজব শুরু করে দেন। দুজনের ভালোই জমে উঠেছে। মেয়ে শ্বশুর বাড়িতে প্রথম এসেছে মালিকা বেগম। শুরু থেকে তাদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে এখন যখন দেখতে পেলেন তারা সম্পূর্ণ বিপরীত প্রকৃতির মানুষ, তখন অনুশোচনায় দগ্ধ হলেন তিনি। মেয়েটাকে আল্লাহ যেন একটু বুঝতেন। সংসারটা ভাঙতে ভাঙতে জোড়া লেগেছে, শেষ রক্ষা যেন হয়। আজলান মপ দিয়ে ঘরের মেঝে মুছে, ড্রেসিং টেবিলের আয়নাটা মুছে, কাপড় চোপড় সব ওয়ার্ড্রবে ভাঁজ করে, বিছানার চাদর আর বালিশ পাল্টে নিল। 3 দিন পর পর সে বালিশের কভার পাল্টায়, চাদর 7 দিন পর পর পাল্টায়, ক্ষেত্র বিশেষে 3 দিন পর পর। তিথি বুঝে পায় না বেডশিটটা ময়লা হওয়ার আগেই ধুতে হবে কেন। সে আজলানের কাজ দেখে বিরক্ত হয়ে রান্নাঘরে এসে বসে আছে। এখন অত পরিষ্কার হলে যা নিজে করুক। মালিকা বেগম আর আম্বিয়া বেগমকে গল্প করে হাসতে দেখে তার হিংসে হলো। মনে মনে আওড়ালো, আল্লাহ, এদের মধ্যে ঝগড়া লাগিয়ে দাও, কেউ আমাকে পাত্তাও দিচ্ছে না। হাইজাও তাদের সাথে গল্প গুজবে যোগ দিয়েছে। রমলা চাচিও। মা রমলা চাচি সম্পর্কে জানতে বড় আগ্রহ দেখাচ্ছে। তিথি বলল, আম্মা আম্মা শোনো। মালিকা বেগম ঝাড়ি মেরে বললেন, দরকারি কথা বলছি, মামা করিস না তো। তিথি রোশান হলে দগ্ধ হলো, রেগে চেয়ে রইল তাদের দিকে। তারপর শাশুড়ি মায়ের পেছনে গিয়ে কাঁধ ধরে বলল, ও মা শোনো। আম্বিয়া বেগম ঘাড় ফিরিয়ে চেয়ে বললেন, ছাড়, ঢং করিস না তো। এমনিতে কোনোদিন মা ডাকিস, আজ মায়ের সামনে ভং ধরছে। তিথির আগত দৃষ্টিতে চেয়ে রইল। রমলা চাচি বলল, কি লাগবে বউ, আমারে কও। তিথি রাগ গিলে বলল, কিছু না। আইজা বলল, কিছু খেতে চাও? তিথি জবাব না দিয়ে বেরিয়ে গেল। আজলান ওয়াশরুমে ঢুকেছে। তিথি দরজা ধাক্কাতে ওয়াশরুমের দরজা খুলে বলল, হোয়াট হ্যাপেন্ড? এইভাবে কি ওয়াশরুমে দরজা ধাক্কায়? তিথি তার গায়ে সাবান ফেনা দেখে বলল, আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি বের হও। স্টুপিড বলে দরজা বন্ধ করে দিল আজলান। গোসল সেরে বের হতেই দেখল তিথি দাঁড়িয়ে আছে তার অপেক্ষায়। ভ্রু কুঞ্চন করে বলল, কোনো সমস্যা? তিথি বলল, আমার ভাল লাগছে না কিছু। আজলান চোয়াল ঝুলিয়ে বলল, তো আমার আম্মা সবাইকে হাত করে নিয়েছে, এমনকি আইজাকেও। আমার সাথে কথা বলার কেউ নেই, একা একা ভালো লাগে না। তুমি একা কে বললো? তিথি এসে তাকে জড়িয়ে ধরল, বলল,
তাহলে তুমি কথা বলো। আসলান মাথা মুছতে মুছতে বলল। মনে হচ্ছে আমার জন্য দরদ একেবারে বদলে উঠছে। তিথি তাকে ছেড়ে বিছানায় গিয়ে বসে থাকলো। আজলান তার দিকে এক পলক চেয়ে ভেজা কাপড় চোপড় নিয়ে বেরিয়ে গেল। ছাদে কাপড়গুলো শুকোতে দিয়ে এসে দরজার কাছে থামতে শুনতে পেল তিথি একা একা কথা বলছে। তোকে কি তোর জমের হাতে তুলে দেব নাকি ছেড়ে দেব? তুই কোন সাহসে এই ঘরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলি রে মদন? তোর সাহস দেখে তো আমি অবাক। তুই আমার জামাইরে চিনোস? তোকে হাত দিয়ে ধরে হাত নোংরা করবে না, বুঝলি? সোজা শুট করে দিবে। তুই আ আ আ করে চিৎপটাং হয়ে মরে পড়ে থাকবি। তোর 14 গোষ্ঠীও কিচ্ছু করতে পারবে না। আজলান ভাজিয়ে দেয়া দরজা ঠেলে ভেতর ঢুকে দেখল তিথির হাতে একটা আরশোলার ছা। মাথা লম্বা সুতোর মতো অ্যান্টেনা ধরে তাকে শাসিয়ে যাচ্ছে এক নাগারে। আজলান গর্জে উঠে ডাকল, মেহবুব। তিথি চমকে উঠল, কিন্তু আরশোলাটিকে ছাড়ল না। বলল, একে গুলি করে মারো, যাতে তার 14 গোষ্ঠীও এই ঘরের সামনে দিয়ে হেঁটে যেতে না পারে। আজলান দাঁত খিচিয়ে চেয়ে রইল। তিথি আরশোলাটাকে ধরে তার সামনে নিয়ে এলো। আজলান দরজার সামনে থেকে সরে পড়ল। বলল, বের হয়ে এটা নেই। তিথি মাথা নেড়ে বলল, ওর একটা ব্যবস্থা করে আসি। তুমি গোসল করেছো, সেটা মাথায় ছিল না। সরি বস। বলে বেরিয়ে গেল। যেতে যেতে বলল, তোকে কুচি কুচি করে কেটে তেলে ভাজা ভাজা করে খাবো শালা মদন। তোর কত বড় সাহস! এই খবরদার, নড়বি না। তোকে ছেড়ে দেব সেটা ভাবিস না ভুলো। আজলান ঘর কাঁপিয়ে হুঙ্কার ছেড়ে বলল, মেহবুব, তুমি এটা ফেলে এসে গোসল করবে। তিথি তার চিৎকার শুনে থেমে গেল। আজলান বলল, কিন্তু আমার ওয়াশরুমে না। তিথি বলল, ওকে বস। তোমার মেজাজ অল্পতেই হট হয় কেন? মালেকা বেগম 4 দিন মেয়ের শ্বশুরবাড়িতে থেকে চলে গেলেন। ভেবেছিলেন দুদিনও থাকা হবে না, কিন্তু তিথির শাশুড়িটাকে এত মনে ধরেছে। তুষারের কথা ভেবে চলে আসতে হলো, নইলে আরও কটা দিন থাকতেন। মা চলে যাবার সময় তিথি হঠাৎ করে কেঁদে উঠল। মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল। মালেকা বেগম আদর করে দিয়ে বললেন, কাঁদিস না, তোকে তোরা ভালো রাখছে। জামাইও তোকে কত চোখে হারায়। নিজের ঘর সংসারের প্রতি একটু মনোযোগ দে তিথি। এমন শ্বশুরবাড়ি কিন্তু কপাল করে পায় মেয়েরা। তিথি উত্তর না দিয়ে মাকে জড়িয়ে ধরে রাখলো। তাকে ভালো রাখবে না কেন? তার পেটে ওদের বংশধর আছে, তাই ভালো রাখছে। তার পেটে বাচ্চা আছে, তাই ফাটাকেষ্ট তাকে চোখে হারাচ্ছে, আদর সোহাগ করছে। ওসব তো সব জামাইরা করে। বউকে আদর সোহাগ করা জামাইয়ের জন্য ফরজ। তার জামাইও ব্যতিক্রম কিছু করছে না। কাল তার গাল টাল ছিঁড়ে ফেললো দাড়িগুলোর ঘষায়। পুরুষ মানুষ চাপ দাঁড়িয়ে রাখে বউয়ের গাল ঘষে দেওয়ার জন্য, নইলে সেটার আর কোনো কাজ নেই। তার মধ্যে তিথির ইনকোর্স পরীক্ষা ডেট পড়েছে। তিথির হাঁটতে চলতে বড় অসুবিধা। আর একটা মাস সময় আছে, তারও কম বলা যায়। আজলান বলল, ইনকোর্স পরীক্ষা এখন দিতে হবে না, ফাইনালের আগে দিলেই হয়ে যাবে। তিথি বলল, কোনো পরীক্ষায় দিতে হবে না। বিবাহিত মেয়েদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বরের বুকে ঘুমানো, বাচ্চা কাচ্চার হাগুমুতু পরিষ্কার করা, আর নিয়ম করে বর আর শাশুড়ির বকাঝোকা শোনা। পড়া লেখা টেকা ওসব অবিবাহিত মেয়েদের কাজ। কোনো কাজবাজ না থাকলে মানুষ পড়াশোনার মতো ফালতু কাজ নিয়ে বিজি থাকে। আজলান চুপ করে শুনল। কি বলবে সে? কি বলার আছে? কিছু বললেই তো সমস্যা, আবার না বললেও সমস্যা। তিথি কিছুক্ষণ পর রাগত স্বরে বলল, আমি কি তোমার চালাকি বুঝি না? তুমি আমাকে অশিক্ষিত মূর্খ বানিয়ে রাখতে চাও, তাই পরীক্ষা দিতে দিচ্ছ না। আমাকে পরীক্ষা দেওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমার বাচ্চা পেট থেকে বেরিয়ে আসুক, তারপর দেখো আমি কি করি। আমাকে অবলা পেয়ে তোমরা এখন যা ইচ্ছে তাই শুরু করে দিয়েছ। আজলান তার ঠোঁটের উপর আঙুল চেপে ধরে বলল, চুপ চুপ, রেডি হয়ে নাও, চেক আপ করাতে যাব, এটাই শেষ। তিথি চুপচাপ রেডি হয়ে নিল। চেক আপ করাতে গিয়ে তসলিমা খাতুনের সাথে দেখা হয়ে গেল। উনি তিথিকে একা একা লাউঞ্জে বসে থাকতে দেখে বললেন, আরে তিথি, কি অবস্থা? কেমন আছো তুমি? তিথি বলল, ভালো। আপনি কেমন আছেন? খুব ভালো। তোমাকে দেখে আরো ভালো লাগছে। চেক আপ করতে এসেছো বুঝি? জি। তসলিমা খাতুন একটু জিরিয়ে জিজ্ঞেস করলেন, তোমার বরের সাথে সম্পর্ক এখন কেমন? আগের মতো। আগের মতো মানে? তোমাকে এখনো দুধছেই করে? হ্যাঁ। তসলিমা খাতুন হতাশ হয়ে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব যত্নে আছো। আমি কত খুশি হলাম তোমাকে দেখে। তিথি বলল, আমার বাচ্চা শেখ বংশের বাচ্চা, তাই ওর যত্ন তো সবাই করবে। তসলিমা খাতুন বললেন, তা ঠিক। তোমার বর তোমাকে একটু ভালোবাসে না? না না, ওসব ভালোবাসা না। ভালোবাসলে তাকে মুক্ত পাখির মতো উঠতে দিতে হয়।
আমার বর আমাকে পারে না সারাদিন ঘরের মধ্যে বন্দি করে রাখতে। মন চাইলে কিছু খেতেও পারি না। কত অজুহাত দেখাবো? একটু ঘুরতে যেতে চাইলে বলবে এই সময় কোথাও বেরোনো নিষেধ। এখনো ঘর থেকে বের করে দেয়? হ্যাঁ, আগে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত, এখন আলতো হাতে ধরে বের করে দেয় যাতে ওর বাচ্চা ব্যথা না পায়। কত পোল্টিবাজ দেখুন। তুমি কার সাথে এসেছো? আর কার সাথে? তোমার বরের সাথে? হ্যাঁ, দেখছেন না আমাকে একা রেখে কোথায় চলে গিয়েছে। তখন গটগট পায়ে হেঁটে সেখানে আজলান এলো, বলল, মেহবুব চলো।